দণ্ডবোধ, সেলাম, নমস্কার। এক দুই কথার গল্পে গল্পে ছুটে যাব আলিপুরদুয়ারের দলগাঁও নামে এক কল্পপুরীতে। কল্পপুরী বললাম এই কারণে, জায়গাটি এমন মনোমুগ্ধকর, এ যেন এক কল্পনার দুনিয়ায় আমি হাজির হয়েছি। আসলে আলিপুরদুয়ার ট্রেনে করে যাওয়ার শখ অনেক দিনের, তাই আর নিজেকে ধরে রাখতে পারলাম না। একবার হলেও ডুয়ার সুন্দরীকে সচক্ষে দেখবার ইচ্ছা মনের মধ্যে দোলপাক খাচ্ছিল। তাই সমস্ত বাধা অতিক্রম করে আজ আমি যেন মুক্ত পাখি। উঁচু উঁচু পাহাড়, দুপাশে অনাকাঙ্ক্ষিত জঙ্গল, সবুজে আড়াল করে গুটি পকার ঝিঝি শব্দ এবং ট্রেন ইঞ্জিন থেকে অবিরাম শব্দ, এই হবে আমার একা পথের সঙ্গী। পথ শুরু, তাতেই যেন ডুয়ার সুন্দরী ডাক দিচ্ছে। ডুয়ার্স কথার অর্থ প্রবেশদ্বার। এই অঞ্চল ভুটান তথা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। ডুয়ার শব্দের উৎপত্তি অনেকের মতে দুয়ার থেকে হয়েছে। এই দলগাঁও যাবার জন্য পেরোতে হয় বেশ কয়েকটি ছোট ছোট স্টেশন। তার মধ্যে আমাদের প্রথম স্টেশন গুলমা, এবং এই গুলমা স্টেশন পার করার পর কয়েক মিনিটে মহানন্দা নদী। এরপর শুরু সেবক ফরেস্ট। তখন শুধু পাহাড়কে দেখার অতি আগ্রহে জানালার দিকে চেয়ে চেয়ে থাকা। ভাগ্যে থাকলে এই জঙ্গলে দেখা মিলতে পারে জন্তু জানোয়ারের। আমি আজ সেই জেলায় যাব যে জেলার বিভিন্ন স্থানের উল্লেখ বারে বারে করেছে সমরেশ মজুমদার ওনার কাব্যে লেখনীতে। ট্রেন সোজা পথে চলে, তবে মাঝে মধ্যে এভাবে বেঁকে নিজের লাইন বরাবর চলার সময় এহনু দৃশ্য এক চিত্রশিল্পীর কাছে আকর্ষণীয়। আর আমিও এই অপরূপ দৃশ্যকে ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। এই রকম দৃশ্য আমাদের পথে সৌন্দর্য আরো দ্বিগুণ করে দেয়, তা বলার নেই। দেখুন, গল্পে গল্পে সেবক স্টেশন, তারপরই ত্রাসের নদী তিস্তা। আমাদের আজকের এই পথে শুধু পাহাড় জঙ্গল নয়, ছোট ছোট স্টেশনের সাথে সাথে ঝিরিঝিরি নদীও দেখা মিলবে। নদীর কথা যেহেতু বললাম, আরেকটা কথা না বললেই নয়। আমি লক্ষ্য করেছি এই পাহাড়ি নদীগুলি বর্ষাকালেও শুকনো। পাহাড়ি অঞ্চলে আবহাওয়া ব্যাপারে বলা অসম্ভব। এক্ষুনি সূর্যের আলোয় আপনার কালো চুল চিকচিক করবে, আবার অতি দ্রুত আকাশে কালো বাদলা ঢেকে মুষলধারে বৃষ্টি পড়বে। দেখুন, এই আকাশ ভালো করল, এই অন্ধকার করে। না চাওয়া বৃষ্টি শুরু হলো, তবে ভালো আমার কাছে। এই কারণে ভালো, পাহাড়ের সঙ্গে মেঘের সুসম্পর্ক। মেঘ যখন সারা দুনিয়া ঘুরে, বা অনেকে আবার অফিস খেটে বাড়ি ফেরার পথে পাহাড়ের চূড়ায় বিশ্রাম নেয়, তখন পাহাড় বিশ্রাম বাবদ নিজের সবুজ দেবী সাজাতে বর্ষা ক্ষেপণ করতে বলে। এই তো হলো আমার কল্পকাহিনী। তবে এই কল্পকাহিনী হয়ে উঠবে এককালের ইতিহাস, লোককথা। আমি একটা কথা বারে বারে বলবো, সেটা হচ্ছে আজকে যেটা, এককালে সেটা ইতিহাস। তাই জীবনে এমন কিছু করতে হবে, ইতিহাসে তোমায় ঘৃণা নয়, বরং তুমি আদর্শ হয়ে থাকবে। ও, আমি কথাই ছিলাম নদীতে। আমি নদীতে নই, মানে নদী নিয়ে গল্প হচ্ছিল। আমি এই পাহাড়ি নদীগুলি দেখলাম, এত বর্ষাতেও নদী শুকনো, কোথাও হাঁটু জল তো কোথাও আবার একদম নেই। যখন তুমুল বৃষ্টি পড়ে তখন পাহাড় থেকে গড়িয়ে পড়ে হরপ্পা বাঁধ। দেখুন, সৃষ্টির শক্তিতে কেউ যে টিকতে পারে না, তার কিন্তু একটা বড় প্রমাণ। সব ধ্বংস করে দিবে। এই পাহাড়ি পথের জায়গাগুলির নাম কিন্তু বেশ অদ্ভুত এবং খুব মিষ্টি। যেমন আমরা তিস্তা পার করার পর যে ফরেস্টের পথ হয়ে যাচ্ছি, এই ফরেস্টটির নাম মংপং। এই সব নাম কিন্তু তিব্বতীয়রা দিয়েছে। আবার ওদলাবাড়ি, বিন্নাগুড়ি, চ্যাংমারি এসব স্থানে রাজবংশী অধ্যুষিত এলাকা হওয়ায় তাই এরমটা নাম হয়েছে।
আমাদের যাওয়ার পথে ছোট ছোট স্টেশনগুলি দেখছেন। এই স্টেশনগুলির কোনায় কোনায় ছোট ছোট খুব সুন্দর কিছু গল্প রয়েছে। যেমনটা ধরুন, আমি আজ দলগাঁও স্টেশনে যাব। সেই স্টেশনের একটা খুব মিষ্টি গল্প রয়েছে। এক সময় নাকি এই স্টেশনের নাম ছিল বীরপাড়া, তারপর দলগাঁও হয়। লোকগল্প অনুযায়ী ডল ডোরজে বলে তিব্বতীয় মেয়ে ভুটান থেকে হেঁটে হেঁটে এই স্টেশনে ট্রেন দেখতে এসেছিল। তার স্বপ্ন ছিল ট্রেন দেখার। তখন এই স্টেশনের নাম ছিল বীরপাড়া, কিন্তু এই ডল মানসিক ভারসাম্য হারিয়ে এই স্টেশনেই আস্তানা করেছিল। আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে অফিসার স্টেশন পরিদর্শনে এসে ডলের করুণ কাহিনী শুনে ঘোষণা করেন এই স্টেশনের নাম হবে দলগাঁও। সেই থেকে এই স্টেশনটির নাম দলগাঁও। ধাপ চাষ। এখন তো ধান লাগাচ্ছে, কয়েক সপ্তাহের পর ধাপে ধাপে সবুজ হয়ে ফুটফুটে হাসবে, মন জুড়িয়ে যাবে এ দেখে। তাই তো আমাদের বাংলার সাহিত্যে কবিরা এই বসুন্ধরাকে নিয়ে কত কবিতা লিখেছিল। গল্পে গল্পে দলগাঁও স্টেশন। এবার বীরপাড়া থেকে একটা ছোট্ট পাহাড়িয়া জিপ গাড়িতে মাকড়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছি। বীরপাড়া থেকে মাকড়াপাড়ার দূরত্ব 12 কিলোমিটার। রাস্তার দুই পাশে তিব্বতীয়দের বাস, কিন্তু বোঝা মুশকিল। রাজবংশী, বাঙালি, নেপালি প্রায় একই দেখতে। সবুজ পাতার জল ভেজা রাস্তা, সেই ভেজা রাস্তা ধরে একদম পাহাড়ের কোলে মাকড়াপাড়া কালী মন্দির। ওই বললাম, পাহাড়ের বৃষ্টির ঠিক নেই, কখন বৃষ্টি পড়বে তার ঠিক নেই, আবার পরক্ষণে রোদ উঠবে। বৃষ্টি থামার অপেক্ষা করে অবশেষে বৃষ্টি হয়তো বিশ্রাম নিচ্ছে মেঘের কোলে। এই ফাঁকে সিঁড়ি হয়ে উপরে উঠে মায়ের দর্শন করলাম। মন্দিরটি এমন এক জায়গায় রয়েছে, মন্দিরটির পিছনেই ভুটান সীমানা শুরু। আরেকটা ব্যাপার হচ্ছে, এই মন্দিরের সমস্ত বিদ্যুৎ বিল পরিশোধ করে ভুটান সরকার। এই মন্দিরটি দুটি রাষ্ট্রকে আত্মীয়তার বন্ধনে বেঁধেছে। 1950 সালে মাকড়াপাড়া চা বাগানের ম্যানেজারকে স্বপ্নাদেশ দেয় মায়ের স্থায়ী মন্দির নির্মাণ করার। এর আগে পুজো হতো মাকড়াপাড়া বাজারে এক প্রাচীন বটগাছের নিচে। বিশ্বাসে মিলায় বস্তু, তাই তো ভারত নয়, ভুটানের পাহাড়ি জনপদ হয়ে আসে অসংখ্য ভক্ত। ব্রিটিশ রাজ থেকে বর্তমান সময় পর্যন্ত আজও মা তার ভক্তদের কাছে করুণাময়ী, দুঃখ নিবারণী। মা, তুমি সকল সৃষ্টির মঙ্গল করো, তুমি সকল সৃষ্টির মঙ্গল করো।